বাঁধ রক্ষা, রাস্তাঘাট নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জুট জিওটেক্স ব্যবহারের উদ্যোগ মন্ত্রণালয়ের। অর্থনীতিতে রাখবে বিশাল অবদান, আশাবাদ বিশেষজ্ঞদের। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। ছোটখাটো কিছু সমস্যার কথা বললেও বড় কোনো অভিযোগ নেই নগরবাসীর। প্রতি বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষার মান, নানা সমালোচনা। বাণিজ্যিক মনোভাব ত্যাগের আহ্বান শিক্ষাবিদদের। এবং চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আমনের বাম্পার ফলন। আগাম ধান কেটে শীতকালীন শাকসবজি লাগানোর পরামর্শ কৃষি বিভাগের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবীর রূপল। পাহাড় ধস, নদীর বাঁধ রক্ষা, রাস্তাঘাট নির্মাণে জুট জিওটেক্স ব্যবহার করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে চুক্তি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, পাটজাত বিভিন্ন পণ্যের মধ্যে অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখবে এটি। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর নতুনভাবে কয়েক হাজার কিলোমিটার রাস্তা তৈরি ও সংস্কার, নদীর পার ও বাঁধ নির্মাণ করতে হয় সংশ্লিষ্ট বিভাগগুলোকে। এসব কাজে দেশে তৈরি জুট জিওটেক্স এর পরিবর্তে ব্যবহার করা হয় সিনথেটিক জিওটেক্স। এতে মাটি ও পরিবেশ হুমকির মুখে পড়ার পাশাপাশি ব্যয় হয় অতিরিক্ত অর্থ। তবে সম্প্রতি জুট জিওটেক্স এর মান যাচাইয়ে বিএসটিআই কর্তৃক সার্টিফিকেট পাওয়ায় এই পণ্য ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নদী ভাঙন রোধ, পাহাড় ধস রোধ করার জন্য যে মানের লাগে সেটা অলরেডি আমরা মান নিয়ন্ত্রণে আমরা উত্তীর্ণ হয়ে গেছি এবং ইতিমধ্যেই আমাদের পানি উন্নয়ন বোর্ড তাদের রেড শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুয়েটের জরিপ অনুযায়ী দেশে প্রতি বছর প্রায় 2.5 কোটি স্কয়ার মিটার জুট জিওটেক্স প্রয়োজন। আগামী 5 বছরে এর চাহিদা দ্বিগুণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এলজিডি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তারা যেহেতু জুট জিওটেক্সটাইলকে এখন শিডিউলভুক্ত করেছে, কাজে এটি ব্যবহার ভবিষ্যতে লোকালি আরও বাড়বে। যে 2.5 কোটি স্কয়ার মিটারের মার্কেট বর্তমানে রয়েছে, এটি 5 কোটি স্কয়ার মিটার হয়ে যেতে 5 বছরের বেশি সময় লাগবে বলে আমাদের মনে হয় না। জুটের যে ডাইভার্সিফিকেশন হয়েছে, প্রায় 131টি আইটেম আছে, তার মধ্যে এটি সর্বকনিষ্ঠ, কিন্তু এটি সর্ববলিষ্ঠ। পরিবেশ ও প্রতিবেশগত অবস্থা ভালো রাখতে সংশ্লিষ্ট কাজে বাড়াতে হবে এর ব্যবহার, যা সমন্বিত উদ্যোগের মাধ্যমেই সম্ভব। রাজধানীর সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে এই হাতির ঝিল। আর নান্দনিক এই ঝিলের পাড়গুলো তৈরি করা হয়েছে দেশীয় জুট জিওটেক্সের মাধ্যমে। ফলে প্রতি বছর রাস্তাঘাট এবং নদীর পাড় সহ এমন স্থাপনা নির্মাণে জুট জিওটেক্স ব্যবহার করে কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 4টি ওয়ার্ডের নাগরিকদের দেওয়া হচ্ছে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড। সকাল 10টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে দক্ষিণ সিটির 19, 20 ও 21 নম্বর ওয়ার্ডের ভোটারদের মাঝে কার্ড বিতরণ শুরু করেন নির্বাচন কমিশন। কার্ডের জন্য দীর্ঘ লাইনের অপেক্ষা করতে দেখা যায় নাগরিকদের। অপেক্ষার পর প্রথমবারের মতো এই ধরনের কার্ড পেয়ে আনন্দের কমতি ছিল না তাদের। 10 অক্টোবর পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র থেকে এই 3 ওয়ার্ডের ভোটারদের কার্ড সংগ্রহ করতে দেখা যাবে। এছাড়া আজ উত্তর সিটির 1 নম্বর ওয়ার্ডের ভোটারদেরও দেওয়া হচ্ছে এই কার্ড। পর্যায়ক্রমে পুরো রাজধানীর ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে আছেন রিপোর্টার মিজানুর রহমান খবির। সরাসরি চলে যাচ্ছে সেখানে। খবির। বেইলি রোডের এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজে সকাল 9টা থেকে যেই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে সেটি এখনো চলছে এবং একটু আগে কিছু কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছিল, যারা কার্ড দিতে এসেছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে তারা বলছিলেন আঙুলের ছাপ পাওয়া নিয়ে কিছু ঝামেলা হয়। তো এই বিষয়ে কর্মকর্তারা আমাদেরকে বিস্তারিত তথ্য জানিয়েছেন যে যাদের আঙুলের ছাপ এমনিতে একটু নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে, তাদের জন্য কিছু পদ্ধতির কথাও তারা বলেছেন। তো সেই কর্মকর্তার মুখে একটু শুনতে চাই এখন আমরা যে ভাই আঙুলের ছাপ নিয়ে যে ঝামেলাটি হয়েছে, এই ঝামেলা থেকে আসলে বের হওয়ার কোনো উপায় আছে কিনা? আপনি একটু আগে বলছিলেন আমাদেরকে, এখন দর্শকদের যদি একটু বলেন।
আসলে আমরা গতবারে মানে আমরা হালনাগাদে যে মেশিনগুলো ইউজ করি তার থেকে অনেক অত্যাধুনিক মেশিন আমরা এবার নিয়ে এসেছি, যাতে অনেক দুর্বল আঙ্গুলের ছাপ আমরা নিতে পারি। কিন্তু দেখা গেছে যে অনেক মা বোন হাতে মেহেদি দিয়ে আসেন, সেটা আমাদের মেশিন আসলে ডিটেক্ট করার জন্য সমস্যা হয়। আবার অনেকে আছেন দেখা গেছে যে তারা হার্ড ওয়ার্ক করেন, বাসায় ওয়ার্ক করেন, অনেক মা বোন বাসায় কাজ করেন, বা অনেকে কাঠ মিস্ত্রি যাদের তাদের আঙ্গুলের ছাপ থাকে না, ওনাদের নিয়ে প্রবলেম হয়। আবার প্রবলেম হয় কিছু সংখ্যক বৃদ্ধ পুরুষ মহিলা উভয়কে নিয়ে। আর ইয়াং জেনারেশন প্লাস সকল ধরনের লোকের যেটা সমস্যা হচ্ছে যে আমাদের সিজনাল কিছু প্রবলেম হয়, অনেকে স্কিন ডিজিজ হয়, তো সেই ক্ষেত্রে দেখা গেছে তাদের রেশিওটা অনেক কম। আমাদের মানে পরামর্শ হচ্ছে তাদের ক্ষেত্রে যে তারা যেন বাসা থেকে আসার সময় হাতটা সাবান দিয়ে, বিশেষ করে ডিটারজেন্ট পাউডার বা হুইল সাবান যেটা ক্ষারযুক্ত বেশি, সেগুলো সাবান ইউজ করে বেশিক্ষণ হাতটা ভিজিয়ে রাখার পরে এটা ধুয়ে যদি আমাদের কাছে আসে, আমাদের জন্য সহজ হয় তখন আঙুলে ছাপটা নেওয়ার জন্য। অনেকে লোশন দিয়ে আসে, যার ফলে দেখা গেছে যে এইটা আমাদের জন্য টাফ হয়। সেই সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আইরিসের ক্ষেত্রে যারা শৌখিন লেন্স ইউজ করেন চোখে, তাদের লেন্সগুলো খুলে আসতে হবে, কারণ লেন্স থাকা অবস্থায় বা চশমা থাকা অবস্থায় আমরা নেব না। কিন্তু যাদের ল্যাসিক করা আছে, সেই ল্যাসিক লেন্সগুলো আমাদের সেরকম কোনো সমস্যা হবে না এবং তাদের মানে চোখের আইরিসের ছাপটা আমরা সুন্দরভাবে নিতে পারি। আরেকটি বিষয়, এই বিষয়টার বাইরে যে সিনিয়র সিটিজেন যারা আছেন তারা একটু আলাদা বুথ করার জন্য বলছিলেন, এরকম ব্যবস্থা কি আছে আপনাদের এখানে? আসলে আমরা তাদের জন্য স্পেশালি ওইরকম ভাবে ব্যবস্থা না করলেও আমরা দোতলায় আমাদের যে অফিস রুম হিসেবে যেটা কার্যক্রম ব্যবহার করছি, আমরা এই ধরনের সিনিয়র পারসন বা মানে ভিআইপি যারা তাদের জন্য আমরা ওইভাবে দেখতে মানে আমরা কিছু অপশন রেখেছি। আর যারা ডিসেবলড পারসন, বিশেষ করে বয়স্ক যারা মানুষ, তাদেরকে আসলে আমাদের রুম তো 3টার মধ্যে আমরা কাজ করছি, ওনাদেরকে আমাদের লোক মারফত দ্রুত গতিতে তাকে সর্বোচ্চ সেবাটা দিয়ে আমি আমার সেন্টার থেকে যাতে দ্রুত আমি বের করে দিতে পারি, তাকে নিরাপদে বাসায় পৌঁছে, সে ব্যবস্থাটা আমরা রেখেছি এবং আমাদের লোকজন এটা নিয়ে সবসময় প্রতিনিয়তই ব্যস্ত রয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে কথা বলছিলেন এই স্মার্ট কার্ড বিতরণের যে আইটি বিভাগটি যিনি দেখেন, নির্বাচন কমিশনের কর্মকর্তা। তিনি যেমন হাতের আঙুলের যে ছাপ আছে এবং চোখের আইরিশ যেটা, সে আইরিশ নিয়ে যে ঝামেলাগুলো, সেগুলো কিভাবে আসলে সমস্যাগুলো সমাধান করা যায় সে বিষয়ে কথা বলছিলেন। আর আমরা আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে কোন পদ্ধতিতে আসলে এখানে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। তারপরে যারা অভিযোগ করছেন যে এখানে এসে পাচ্ছেন না, সেই অভিযোগের প্রেক্ষিতে কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে যে যারা আজকের তারিখে পাওয়ার কথা না, যাদের বা যারা ঘোষণা না দেখেই চলে এসেছেন, তাদের ক্ষেত্রে কিছুটাও ঝামেলা হচ্ছে। এছাড়া যারা আজকে পাবেন ঠিক তাদের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নেই বলে তারা কিন্তু দাবি করছেন। তো এই ছিল আমার কাছে আপাতত বেইলি রোডের যে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সেখানে স্মার্ট কার্ড বিতরণের দ্বিতীয় দিন যে কার্যক্রম চলছে তার সবশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। কবির, ধন্যবাদ। রাজধানীর বেইলি রোড থেকে স্মার্ট কার্ড বিতরণের খবর জানাচ্ছিলেন মিজানুর রহমান কবির। চলে যাচ্ছে পরের সংবাদে। প্রতি বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা, সেই অনুযায়ী শিক্ষার মান বাড়ছে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, ট্রাস্টি বোর্ড সহ নানা বিষয় নিয়ে বাড়ছে সমালোচনা। সংকট সমাধানে ছাত্র সংসদ প্রচলনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব সৃষ্টির পাশাপাশি বাণিজ্যিক মানসিকতা ত্যাগের আহ্বান শিক্ষাবিদদের। এদিকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে একজন করে পর্যবেক্ষক নিয়োগের পরিকল্পনা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। মুজাহিদ শুভর রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, শিক্ষক ও শিক্ষার মান, ট্রাস্টি বোর্ড সহ নানা বিষয় উঠে আসতে থাকে আলোচনায়। নানা বাস্তবতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাপ বাড়লেও বাড়েনি মান। বেপরোয়া ছাত্র রাজনীতির ছোবল থেকে মুক্ত থাকলেও নানা ধরনের অসামাজিক ও দেশবিরোধী কাজের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ততায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড এখন প্রশ্নের মুখে বলে শিক্ষাবিদদের পর্যবেক্ষণ। জবাবদিহিতা বাড়ানোর ক্ষেত্রে শিগগিরই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে একজন করে পর্যবেক্ষক নিয়োগের কথা ভাবছে ইউজিসি। তিনি ফিরে এসে একটা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টে যদি এমন কিছু থাকে যে বোর্ড কিছু অনিয়মিত কাজ করেছে, সিদ্ধান্ত নিয়েছে, আইনের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নিয়েছে, তাহলে তার রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আগামী সেমিস্টার থেকে সকল বিশ্ববিদ্যালয়ে দুটো বিষয় আবশ্যকীয়ভাবে পড়তে হবে। একটি হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, দ্বিতীয়টি হচ্ছে বাংলা ভাষা। ছাত্র সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে শুদ্ধ রাজনীতি, যোগ্য নেতৃত্ব ও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করার আহ্বান জানাচ্ছেন শিক্ষাবিদরা। তবে সংকট থেকে পরিত্রাণের লক্ষ্যে
বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের বাণিজ্যিক মানসিকতা পরিহারেরও জোর তাগিদ জানাচ্ছেন তারা। ইতিহাসের পাঠ, সাহিত্যের পাঠ, দর্শনের পাঠ এইগুলো দেওয়া উচিত এবং অনেকটা বাধ্যতামূলকভাবেই দেওয়া উচিত। বিশেষ করে ইতিহাসটা খুব জরুরি এবং ইতিহাস দায়সারা গোছের পড়ালে হবে না, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়ালে হবে না। বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ চাইব, একটা ক্ষেত্র চাইব যেখানে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে এবং আমরা সাংস্কৃতিক জীবন চাই। ঢালাওভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দোষারোপের পরিবর্তে শিক্ষক, অভিভাবক ও সরকারকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রতিষ্ঠান প্রধানরা। ছেলেমেয়েরা আপনার ফ্যামিলি হলে ফ্যামিলিতে দেখা, সামাজিকভাবে সমাজে দেখা, ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটিতে দেখা, আমাদেরকে আরো অনেক বেশি ওয়াচফুল থাকতে হবে। কেবল প্রায়োগিক ও ব্যবহারিক বিদ্যায় সীমাবদ্ধ না থেকে মানবিক শিক্ষার মাধ্যমে শিক্ষাকে পূর্ণাঙ্গ ও সময়োপযোগী করার পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিলেটের 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 3টি চলছে মার্কেটের উপর। স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও যাচ্ছে করে বছর পার করে দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। এতে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বাড়ছে। এ অবস্থায় প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত নিজস্ব ক্যাম্পাস চালুর তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ও শিক্ষাবিদরা। আব্দুল আহাদের রিপোর্ট। 2001 সালে সিলেটে যাত্রা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। ওই বছর চালু হয় 2টি বিশ্ববিদ্যালয়। তবে শুরু থেকেই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিজস্ব ক্যাম্পাসে পাঠদান চালু করলেও লিডিং ইউনিভার্সিটি স্থাপিত হয় মার্কেটের ওপর। শিক্ষার্থীর চাপে এখন নগরীর 2টি মার্কেটে চলছে লিডিং ইউনিভার্সিটির কার্যক্রম। যদিও বিশ্বনাথের কামালবাজারে নামেমাত্র একটি ক্যাম্পাস রয়েছে তাদের। 2003 সালে প্রতিষ্ঠার পর থেকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম চলছে আলহামরা মার্কেটে। আর প্রতিষ্ঠার পর গত 5 বছর ধরে নর্থ ইস্ট ইউনিভার্সিটি এখনো মার্কেটে। শিক্ষার্থীরা বলছেন, মার্কেটের ওপর ক্লাস করে একসময় সার্টিফিকেট পেলেও একাডেমিক কার্যক্রমের বাইরে সৃজনশীলতা থেকে দূরে থাকতে হচ্ছে তাদের। পাবলিক ভার্সিটিতে আলাদা ক্যাম্পাস বড় থাকার কারণে ওরা যেভাবে গ্রুপ স্টাডিটা একটা ওপেন প্লেসে করতে পারছে, ভার্সিটি শিক্ষাকে পরিপূর্ণ করে দেয় এই কাজগুলো। এগুলোর মাধ্যমে অনেক কিছু শেখার আছে। এই সুযোগ থেকে আমরা প্রথমত বঞ্চিত হচ্ছি। আমরা সকালে আসি, ক্লাসে করি এবং ক্লাস শেষে চলে যাই। বসার কোনো জায়গা নাই বা আমাদের থাকার মতো, আমাদের নিজস্ব কথা বলার মতো কোনো জায়গা নাই। ক্যাম্পাস ছাড়া শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে না, এমন মত স্বয়ং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিদের। তারপরও কেন মার্কেট ছেড়ে স্থায়ী ঠিকানা খোঁজা হচ্ছে না জানতে চাইলে উপাচার্যরা শোনালেন সেই পুরনো কথা, যাচ্ছি যাব। ক্যাম্পাস বলতে যেটা বোঝায় সেটি নেই বলে ছাত্রদের যে কর্মকাণ্ড, ইয়াং পিপুল যেখানে তার মনের সব জিনিস ভেন্টিলেট করতে পারে, এই সুযোগটা কম, যে জন্য এদের বিভ্রান্ত হওয়ার সুযোগও বেশি। আমাদের যে 35,000 স্কোয়ার ফিট বিল্ডিং তৈরি হয়েছে সেখানে আমরা অলরেডি ক্লাস শুরু করেছি এবং বাকি ক্যাম্পাস ফ্যাসিলিটিস তৈরি করে আমরা আশা করছি আগামী বছর নাগাদ পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট করতে পারব। বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে ক্ষোভের শেষ নেই স্বয়ং শিক্ষামন্ত্রীরাও। আর শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরো কঠোর হওয়ার পরামর্শ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। আমরা জোরালো বক্তব্য দিয়ে চেষ্টা করতে পারি, কিন্তু আমাদের তো সেই শক্তি নাই। আমাদের পুলিশের সাহায্য নিতে হয়, তাকে বন্ধ করতে গেলে, তাকে ধরে নিয়ে আসতে গেলে, মামলা করতে গেলে। ইউজিসি তারা তাদের অবস্থানকে আরো সুদৃঢ় করবে যাতে মানসম্মত শিক্ষা প্রদান করা যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, এবং স্থায়ী ক্যাম্পাস তার মধ্যে অন্যতম শর্ত। সিলেটের 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 12,000-এরও বেশি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। চলতি অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.2% ধরা হলেও বিশ্বব্যাংকের পূর্বাভাস প্রবৃদ্ধি হবে 6.8%। কারণ হিসেবে ব্যক্তি খাতে বিনিয়োগের স্থবিরতা সহ সার্বিকভাবে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত না হওয়ার বিষয়টিকে তুলে ধরেছে সংস্থাটি। গতকাল বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বিষয়ক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এসব কথা তুলে ধরেন সংস্থাটি। অবশেষে আমরা 6 হতে 6.5% বলয় অতিক্রম করে চলতি অর্থ বছরে 7.05% প্রবৃদ্ধি অর্জন করব বলে আশা করছি। চলতি অর্থ বছরের 3 মাসের মাথায় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে রিপোর্ট প্রকাশ করল বিশ্বব্যাংক। গেল অর্থ বছরে বাংলাদেশ 7.05% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করলেও বিশ্বব্যাংকের পূর্বাভাস এবার হবে 7%-এর কম। আর বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত না হলে পরের অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধি আরও কম হওয়ার কথা বলেন সংস্থাটির ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ। বাংলাদেশের ক্ষেত্রে আমাদের প্রাক্কালন আগামী এই চলতি অর্থ বছরের জন্য
6.8%। রেমিটেন্সের ক্ষেত্রে কি হবে সে নিয়ে প্রচুর অনিশ্চয়তা আছে, ব্যক্তিখাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রচুর অনিশ্চয়তা আছে। কাজে সেই প্রবৃদ্ধি হয়তোবা আর তার পরের বছর গিয়ে 6.2 নেমে আসতে পারে। এ সময় বলা হয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় বাংলাদেশে হতদরিদ্রের হার কমেছে উল্লেখযোগ্যভাবে, তবে সঞ্চয়ের হার বিনিয়োগের চেয়ে বেশি হয় বাড়ছে অর্থ পাচারের মতো ঘটনা। এছাড়া রপ্তানি বাজারে বাংলাদেশ এখনো আটকে আছে কয়েকটি পণ্যের মধ্যেই। সেই প্রবণতাটাও এই অবস্থায় সামষ্টিক অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে অবকাঠামো উন্নয়ন ও রিজার্ভ ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানো সহ আর্থিক খাতে নিরাপত্তা নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরামর্শ সংস্থাটির। রিজার্ভ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা শুধু লিকুইডিটি এবং রিটার্নের ব্যালেন্সিং এর ব্যাপার নয়, এখানে নিরাপত্তার ব্যাপারটাও একটি গুরুত্বপূর্ণ। আমাদের বিনিয়োগ কোথায়, বিনিয়োগ অবকাঠামোতে, বিনিয়োগ উৎপাদনশীলতায়, বিনিয়োগ মানব সম্পদে, এইটা বাড়াতে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টরের মৌলিক সংস্কার প্রয়োজন। শুধুমাত্র রিক্যাপিটালাইজেশন ভিত্তিক হলে ফাইন্যান্সিয়াল সেক্টরের সমস্যাগুলি সমাধান হবে না। বিশ্বব্যাংকের পূর্বাভাসে বলা হয় এবছরও দুর্বল থাকবে বিশ্ব অর্থনীতি। বিশ্ব অর্থনীতি দুর্বল থাকবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুর তাঁত শিল্পের সমৃদ্ধ, কিন্তু তাঁত শিল্পের সুতা প্রক্রিয়াজাত করায় মিলের বিষাক্ত বর্জ্য পুকুর ও খালে ফেলায় এলাকায় দেখা দিয়েছে পরিবেশের বিপর্যয়। খালের পানি মারাত্মকভাবে দূষিত হয়, নলকূপের পানি ব্যবহার করে নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। জেলার সিভিল সার্জন বলেছেন, বিষাক্ত বর্জ্যের সঠিক ব্যবস্থা না নিলে মানুষ চরম স্বাস্থ্যের ঝুঁকিতে পড়বে। বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু, ক্যামেরায় ছিলেন অমৃত সেন। গত কয়েক বছর ধরে এনায়েতপুরের গোপালপুরে গড়ে উঠেছে বেশ কয়েকটি সুতা রং করার প্রসেস মিল। এসব কারখানায় প্রতিদিন প্রচুর পরিমাণ রং করার বর্জ্য পানি উৎপাদিত হয়, যা পরিশোধনে কোনো ব্যবস্থা না করে কর্তৃপক্ষ সরাসরি ফেলছে স্থানীয় পুকুর বা খালে। প্রতিদিন হাজার হাজার লিটার বর্জ্য পানি এসব পুকুর ও খালে ফেলায় দূষিত হয়ে পড়ছে এলাকার সকল নলকূপের পানি। এলাকাবাসীর অভিযোগ, প্রচুর পরিমাণ বর্জ্য ফেলার কারণে এলাকার নলকূপের রঙিন আর দুর্গন্ধযুক্ত দূষিত পানি উঠছে, ফলে বাধ্য হয়ে তাদেরকে অন্য জায়গা থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এই পানিতে ভাত তরকারি পাক করার সাথে সাথে দেখা যায় কি লাল হয়ে যায়, তরকারি হয় না, কিচ্ছু হয় না। কালা পানি আমরা মানুষের বাড়ি থেকে পানি টাই না খাইতেছি। পানি আমরা খাও পারি না, রান্নাও পারি না, কিছুই করা পারি না। পানিটা খালি গোসল করা হয়, কাপড় চোপড় দেওয়া হয়। তবে পরিশোধনাগার না করে প্রসেস মিলের বর্জ্য সরাসরি পুকুরে ফেলার কথা অস্বীকার করলেন মিলের এই কর্মকর্তা। পানিতে যেন কারো কোনো অসুবিধা না হয় সেজন্য আমাদের বিশাল পুকুর আছে, ওইখানে আমরা আমাদের পানিটা শোধনাগার করে ওইখানে আমরা ফাঁকে ফেলাইয়া দিই, যেখানে মানুষজন বসবাস করে না। প্রসেস মিলের বিষাক্ত বর্জ্যের সঠিক ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বলে জানালেন জেলার সিভিল সার্জন। জিনিসগুলো যেহেতু হেভি মেটাল, সেগুলো মানবদেহে যখন ঢুকে যাচ্ছে আমাদের পেটের পীড়া সহ আমাদের লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে, ইভেন কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা আছে। দূষণের কথা স্বীকার করে স্থায়ী সমাধানের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। আমরা বেলকুচি উপজেলা এবং সাতপুর উপজেলা নির্বাহী অফিসার থেকে একটা জমির তফসিল নিয়েছি, যে জমির অধিগ্রহণ করা হবে এবং অধিগ্রহণের পর সেখানে আমাদের পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে একটা ইটিভি স্থাপন করা হবে। সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে প্রায় 30টি সুতা প্রক্রিয়াজাত কারখানায় প্রতিদিন প্রায় 1 লাখ লিটার বর্জ্য তৈরি হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিশ্বের 13টি দেশের গবেষকদের নিয়ে ময়মনসিংহ শহরের একটি হোটেলে চলছে ধান গবেষণা নিয়ে আন্তর্জাতিক সেমিনার। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হারুন। ময়মনসিংহের জেকে কমিউনিটি সেন্টারে একটি আন্তর্জাতিক কৃষি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এটি হচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির যৌথ আয়োজনে এখানে এই সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে। এই সেমিনারে বৈশ্বিক উষ্ণতার ফলে বা জলবায়ু পরিবর্তনের ফলে যে কৃষি যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেই কৃষির চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এখানে এই আন্তর্জাতিক সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে। এই সেমিনারে আমরা আয়োজকদের সাথে কথা বলে
যেটা জানতে পেরেছি যে এখানে বিশ্বের প্রায় 12টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের যে কৃষি বিজ্ঞানী আছেন তারাও এখানে আছেন। এখানে ইন্দোনেশিয়া, চীন, নেপাল, মঙ্গোলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, মায়ানমার, ফিলিপাইন, কানাডা সহ মোট 12টি দেশ এখানে এই সেমিনারে অংশগ্রহণ করছে এবং এখানে বৈশ্বিক উষ্ণতার ফলে বিশেষ করে খরা সহিষ্ণু ধান, লবণ সহিষ্ণু ধান এবং অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগে ধানের ফলন কিভাবে বাড়ানো যায় বা ধানের যে সমস্ত জাত সেই দুর্যোগ মোকাবেলায় সফল হবে এবং অধিক উৎপাদন হবে, এই বিষয়গুলো নিয়েই এই সেমিনারে এখানে আলোচনা করা হচ্ছে। তো এখানে আমি একটু কথা বলতে চাই এখানকার যে এই সেমিনারের যারা আয়োজক রয়েছেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আজকে যে সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে এই সেমিনারটির উদ্দেশ্যটা কি বা কি কারণে আপনারা করছেন, আর এখন বৈশ্বিক উষ্ণতা বা ক্লাইমেট চেঞ্জের কারণে আসলে আমাদের কৃষি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এর উত্তরণে আসলে আপনারা কি প্রচেষ্টা চালাচ্ছেন? বৈশ্বিক উষ্ণতার কারণে আমাদের যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তার কারণে লবণাক্ততা, খরা, বন্যা এবং পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা এবং জলোচ্ছ্বাস, সুনামির মতো দুর্যোগ আমাদের আঘাত হানছে, যার ফলে আমাদের আবাদি জমির একটা বড় অংশ কিন্তু আমরা আবাদ করতে পারছি না বা ফসল আমরা চাষবাদ করতে পারছি না দীর্ঘদিন যাবৎ। এবং সেই প্রয়াস থেকেই বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আমরা দীর্ঘদিন গবেষণা করছি কিভাবে ধান সহ অন্যান্য ফসলের পরিবেশ সহনশীল অর্থাৎ লবণ সহনশীল, বন্যা সহনশীল, খরা সহনশীল জাত উদ্ভাবন করা যায়। সেই উদ্যোগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, জাতিসংঘের এটি একটি প্রতিষ্ঠান এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO, এদের যৌথ উদ্যোগে আমরা 12টি দেশ আমরা একটা প্রকল্পে অংশ নিয়েছি। প্রকল্পের মাধ্যমে আমরা যেটা চেষ্টা করছি কিভাবে ধানের লবণ সহিষ্ণু, বন্যা সহিষ্ণু, খরা সহিষ্ণু, অধিক তাপমাত্রা এবং কম তাপমাত্রায় আমরা এই উপযোগী ধান দিতে পারি এবং এই ধানগুলো উৎপাদনের জন্য আমাদের যে বিভিন্ন 12টি দেশ আমরা যারা অংশগ্রহণ করছি তাদের মধ্যে আমাদের যে জ্ঞানের বিনিময় হচ্ছে, অভিজ্ঞতার বিনিময় হচ্ছে এবং তাদের যে অর্জন আছে সেইগুলি যে ম্যাটেরিয়াল অর্থাৎ জার্ম প্লাজম আমাদের মধ্যে আমরা শেয়ারিং করছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে আমরা কিন্তু লবণ সহিষ্ণু ধান, বন্যা সহিষ্ণু ধান উদ্ভাবন করেছি এবং আমরা আগামী দিনে চেষ্টা করছি গভর্নমেন্টের যে ভিশন 2021 আছে বা 4041, আমরা এর মধ্যেই আমরা দেশকে যেমন খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং আমরা পেরেছি। এখন আমরা পুষ্টি নিরাপত্তার দিক থেকে অধিক গুরুত্ব দিয়ে কোয়ালিটি রাইস, বিশেষ করে লবণ বন্যা সহনশীলের সাথে অধিক উৎপাদন সহনশীল ধান উৎপাদন করতে চাই। আপনারা শুনছিলেন যে আয়োজকদের একজন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী বলছিলেন যে জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের কৃষি, বিশেষ করে ধান, সেই পরিস্থিতি থেকে উত্তরণেই এই 12টি দেশ একযোগে কাজ করছে যেন ধানের ফলন বৃদ্ধি করা যায় এবং যে কোনো দুর্যোগের মধ্যেও ধান আবাদ করা যায় এবং ফলন ভালো করা যায়। তো এই ছিল আসলে এই আমার কাছে ময়মনসিংহের জেকে কমিউনিটি সেন্টারে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং IAEA এর যৌথ আয়োজনে যে আন্তর্জাতিক সেমিনার তার সর্বশেষ খবর। বিশ্বের 13টি দেশের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক সেমিনার চলছে ময়মনসিংহে ধান গবেষণা নিয়ে। সেখানের খবরাখবর জানাচ্ছিলেন হারুনুর রশিদ। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে শুরু হয়েছে আগাম ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আবহাওয়া অনুকূলে থাকা এবং বীজ সারের সংকট না থাকায় ভালো ফলন হয়েছে বলে জানান কৃষকরা। ধানের দামও ভালো পাওয়ায় খুশি তারা। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আগাম ধান কেটে জমিতে শীতকালীন শাকসবজি লাগালে লাভবান হবেন কৃষক। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর অঞ্চলের বিস্তীর্ণ জমির যেদিকেই চোখ যায় শুধুই সবুজাব ধান আর ধান, আর এরই মাঝে পাকতে শুরু করেছে আগাম জাতের বিনা স্বাদ সহ 6 জাতের ধান। তাই কাটা মারাইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি আমন মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি এবং পোকামাকড়ের উপদ্রব ও বীজ সার সংকট না থাকায় ফলন হয়েছে অনেক ভালো। আগুর ধান যে বিনা 7 ধান আমরা আবাদ করতেছি, তো আল্লাহর রহম এখন বর্তমান খুবই ভালোই হয়েছে। সময় মতো আকাশের বৃষ্টি হয়েছে, এই জন্য আল্লাহর রহমতে ধানটা ভালো হয়েছে। ওষুধপাতি লাগে নাই, ধানটা আগুরে 3 মাসের মধ্যে হয়ে গেছে। ধানের মূল্য ভালো পাচ্ছি, 500 টাকা রেট দিয়েছে। তারপরে খ্যার বিক্রি করেছিল 200 টাকা সহ। আমাদের এলাকায় অভাবী এলাকা, এখন আল্লাহ দিলে কোনো অভাব নাই। কৃষকরা বলছেন আগাম জাতের এই ধান 90 দিনের মধ্যে ঘরে তোলা যায়। পরে এই জমিতে আগাম আলু সহ লাগাবেন শীতকালীন শাকসবজি। আগুর ধান তোলার পরে আমরা আগুর আলু গাড়ি দেবো। এটা তোলার পরে
আমি আলু আবাদ করব। আলু আবাদ করার পরে এটা তোলার পরে আমি আবার কুশিয়ার লাগাবো। কৃষি বিভাগও বলছে পরিমিত বৃষ্টিপাত এবং অন্য কোনো সমস্যা না থাকায় এবার ফলন অনেক ভালো হয়েছে। বৃষ্টিপাত স্বাভাবিক হওয়ায় মাঠে কৃষকরা উৎসাহ নিয়ে চাষ করছেন এবং সেই সাথে রোগ বা পোকামাকড়ের কোনো সমস্যা নেই। এখানে প্রায় লক্ষ্যমাত্রার চেয়েও 12% জমিতে বেশি আবাদ হয়েছে। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 5,21,574 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে 5,85,613 হেক্টরে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। উচ্চ আদালতে বিচারাধীন জাতীয় রাজস্ব বোর্ডের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার ও সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল বিসিএস কর একাডেমিতে রাজস্ব মামলা নিষ্পত্তি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় কর কর্মকর্তাদের সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মামলা জিততে আরও পড়াশোনা ও প্রশিক্ষণ নিতে বলেন অ্যাটর্নি জেনারেল। মতবিনিময় সভায় এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের সংখ্যা বাড়ানো, অধিক রাজস্ব আদায়যোগ্য মামলাগুলো তালিকাভুক্ত করা সহ 14টি সুপারিশ উপস্থাপন করেন। পদ্মা ব্রিজ নিজেদের অর্থায়নে হচ্ছে, এই অর্থায়নে হচ্ছে এই কথাটা বলা খুব সহজ। সমস্ত দায়িত্বটা কিন্তু আপনাদের উপরে। অর্থ তো ছাপানো হবে না, অর্থ আদায় করতে হবে। আপনারা আদায়ের জন্য ছক কাটবেন, আমরা আইনজীবীরা আপনাদের সহযোগিতা করব। মামলা নিয়ে আমরা মাঝে মাঝে জাতীয় রাজস্ব বোর্ডে যেহেতু আমরা প্রচন্ড চাপের মধ্যে কাজ করি, সুপ্রিম কোর্টে ডেডিকেটেড বেঞ্চ তৈরি হয়েছে রাজস্বের ব্যাপারে, সেই ডেডিকেটেড বেঞ্চের সংখ্যা আরো বাড়ানো, জয়লাভের সম্ভাবনা অধিক এরূপ মামলার তালিকা তৈরি এবং অগ্রাধিকার ভিত্তিতে উক্ত মামলা নিষ্পত্তি। আবাসন খাতকে গতিশীল করতে 4 থেকে 5% হারে 30 বছর মেয়াদী ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গতকাল বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। দেশে বর্তমানে 300-র বেশি আবাসন প্রতিষ্ঠানে লাখ লাখ শ্রমিক জড়িত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ খাতকে বাঁচাতে হলে সরকারকে এখনই নীতি নির্ধারণ করতে হবে। মন্ত্রী বলেন, শহরের মাইগ্রেশন বন্ধে সরকার সারা দেশে 100টি অর্থনৈতিক জোন স্থাপনের পরিকল্পনা নিয়েছে। সেখানে পরিকল্পিত আবাসন ব্যবস্থা হলে 2 কোটি লোকের বাসস্থান হবে। এজন্য এখনই গরিব ও মধ্যবিত্তের কথা চিন্তা করে সহনীয় মাত্রায় দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা করতে হবে। কনস্ট্রাকশনের পিছনে প্রায় 300-র অধিক ইন্ডাস্ট্রি আছে, অনেক শ্রমিক এটার উপরে আপনার কাজ করে। সুতরাং আমি মনে করি এই সেক্টরকে আরো গতিশীল করার জন্য সরকারকে একটা পলিসি নিতেই হবে এবং যদি একটা অ্যাফোর্ডেবল ইন্টারেস্টের মাধ্যমে আমি মনে করি ইট শুড বি 4 to 5% ইন্টারেস্ট এবং 4 to 5% নট ফর অনলি 10 years, it should be for the 30 years. শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে টাঙ্গাইলের পূজা মণ্ডপগুলোতে উৎসব মুখর হয়ে উঠেছে। প্রতিমার সৌন্দর্য বৃদ্ধি আর দেবী দুর্গাকে অলঙ্করণের কাজ চলছে মণ্ডপে মণ্ডপে। জেলার পূজা উদযাপন কমিটি উৎসবের নিশ্চিদ্র নিরাপত্তা দাবি জানিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দোরগোড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে প্রতিটি মণ্ডপে শিল্পীরা রং তুলির আঁচড়ে মনের মাধুরী মিশিয়ে দেবী দুর্গার সৌন্দর্য বর্ধন করছেন। পাশাপাশি দ্রুত গতিতে চলছে স্টেজ ও আলোকসজ্জার কাজও। দুর্গার আগমন উপলক্ষে দারুণভাবে উজ্জীবিত সনাতন ধর্মের অনুসারীরা। প্রচুর কাছের চাপ, কিন্তু সারতে পারি না, তাও করতেছি। রাত একদিন 24 ঘন্টা রাত জেগে। প্রতিমার অঙ্গসজ্জার কাজ চলছে, ডেকোরেশনের কাজ চলছে, লাইটিং এর কাজ চলছে। বছর ঘুরলেই তাকিয়ে থাকি কখন মা আসবে আমাদের দ্বারে। সেই তো কেনাকাটা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে বেড়াবো। এদিকে পূজা উদযাপন কমিটি পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে টাকা দেয়। এবছরে এখনো আমরা এই টাকার কত টাকা দিয়েছে আমরা সেটা পাইনি।
অবশ্য জেলা প্রশাসক উৎসবকে কেন্দ্র করে অনুদানের পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। প্রতি পূজা মণ্ডপে 500 কেজি জিয়ার চাল হিসেবে সরকারের তরফ থেকে বরাদ্দ পাওয়া গিয়েছে এবং সেটি আমরা তাদের মাঝে দিয়ে দিব। আর পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, বিগত বছর এই বছরও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এবার টাঙ্গাইলে 12টি উপজেলার মোট 1160টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, টাঙ্গাইল। অন্যদিকে রাজশাহীতেও দিনরাত দেবী দুর্গার প্রতিমায় রং তুলির আঁচড় দিচ্ছেন শিল্পীরা। রাজশাহীর বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেল এমনই চিত্র। আব্দুল সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। দোরগোড়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজশাহীর বিভিন্ন মণ্ডপে দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী সহ নানা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। কাদামাটি দিয়ে গড়ে তোলা দেবী দুর্গার প্রতিমায় ভরে উঠছে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও পালবাড়িগুলো। হাতে সময় কম, তাই দিনরাত ক্লান্তিহীনভাবে কাজ করছেন প্রতিমা শিল্পীরা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে প্রতিমাগুলো। একটা নৌকার পর আছে, বোর্ডের পর আছে, এক একজন এক এক টেক্সচারের পর বানানো হচ্ছে নতুন নতুন আইটেম করে। ঘষা মাজার কাজ এখন প্রায় শেষের ভিতর, এখন রঙের কাজ চলছে। পঞ্চমী ষষ্ঠীর মধ্যে আমাদের যা প্রতিমা আছে এখান থেকে সব মণ্ডপে পৌঁছে যাবে। এদিকে পূজা উদযাপন কমিটি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে নানা পরিকল্পনার কথা জানায়। আমরা এই অশুভ শক্তিকে নাশ করার জন্য, দেশের মঙ্গলের জন্য আমরা এই পুজোটা করে থাকি। প্রত্যেকটা পুজো মণ্ডপেরই স্বেচ্ছাসেবক আছেন, তারা এই বিষয়গুলো দেখছেন এবং যদি কোনো সমস্যা হয় সেই বিষয়টি আমাদেরকে অবহিত করছেন এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা অংশগ্রহণ করি। এবারও আমরা সেই প্রত্যাশাই করছি। অবশ্য মেট্রোপলিটন পুলিশের শীর্ষ এ কর্মকর্তা জানালেন, দুর্গাপূজাকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। প্রতিটি মণ্ডপে আমরা চেষ্টা করব সিভিল ড্রেসে পুলিশকে রাখার জন্য চেষ্টা করব এবং কয়েকটি মণ্ডপকে ঘিরে একটা করে মোবাইল পেট্রোল রাখা, যাতে কোথাও কিছু সমস্যা হলে তারা সেখানে অ্যাটেন্ড করতে পারে। জেলা ও মহানগর মিলিয়ে প্রায় 450 মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রতিযোগিতায় টিকে থাকতে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণ কাজের পরিবেশ বজায় রাখতে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে ইমাম টেলিকম। সোমবার রাজধানীর একটি হোটেলে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের পুরস্কৃত করা হয়। এ সময় ইমাম টেলিকমের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরোনটিক্স খাতের উন্নয়নে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সাথে চুক্তি করেছে মরক্কো। চুক্তির মধ্য দিয়ে মরক্কোর বিমানের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে যৌথ প্রয়াসে অংশ নেবে বোয়িং। বিমান শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য রফতানি করে মরক্কো বছরে আয় করতে পারবে অন্তত 100 কোটি ডলার। পাশাপাশি দেশটিতে সৃষ্টি হবে 8,700 কর্মসংস্থান। চলতি বছরের প্রথমার্ধে 59 কোটি ডলার মূল্যের বিমানের যন্ত্রাংশ রপ্তানি করেছে মরক্কো। 2020 সালে নাগাদ এ পরিমাণ 10,000 কোটি দিরহামে পৌঁছানোর লক্ষ্য রয়েছে সরকারের। আর্জেন্টিনার মোট জনসংখ্যার 32.2% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। 3 বছর পর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেশটির 1/3 মানুষই দরিদ্র। এ অবস্থায় দেশটির প্রেসিডেন্ট মাউরিও মোরসির দারিদ্র্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার ভেস্তে যেতে বসছে। মূল্যস্ফীতি, বাজেট ঘাটতি, বাণিজ্য ঘাটতি এবং মাথাপিছু ঋণের বোঝা কমাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আর্জেন্টাইন সরকার। এরপর মন্দার মুখে দেশটির অর্থনীতি। 2016 সালে দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 2.1%। সিলেটে কলেজ ছাত্রীকে কুপিয়ে জখমের প্রতিবাদে এমসি কলেজে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আহাদ,
হ্যালো জি ভাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সিলেটের এই এমসি কলেজে, সিলেট সরকারি মহিলা কলেজের একজন শিক্ষার্থী সে পরীক্ষা শেষে মূলত বাড়ি যাচ্ছিল এবং তারপরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বদরুল নামের ছাত্রলীগের একজন নেতা ছিল, সে এই ছাত্রীর উপর আসলে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে উপর্যুপরে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে। সেই ছাত্রীটি এখন ঢাকার স্কয়ার হাসপাতালে বর্তমানে মুমূর্ষু অবস্থায় আছে। কিন্তু এই ঘটনার পরে আজ সকাল থেকে সিলেটের যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোর শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তারা এই বদরুলের আসলে ফাঁসির দাবিতে তারা বিক্ষোভ করছেন। কিছুক্ষণ আগে এই এমসি কলেজের শিক্ষার্থীরা সিলেট তামাবিল সড়ক অবরুদ্ধ করে তারা বিক্ষোভ করেছে এবং তারা এখন এমসি কলেজের ভিতরে এসে অবস্থান নিয়েছে এবং এখানে এসে তারা বিক্ষোভ করছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। এবং এর আগে সিলেট সরকারি মহিলা কলেজের মেয়েরাও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা বিক্ষোভ করেছে এবং সিলেট এবং জিন্দাবাজার আম্বরখানা সড়ক অবরুদ্ধ করে তারাও আসলে বিক্ষোভ করেছে এবং সবারই হচ্ছে একটাই দাবি যে যতক্ষণ পর্যন্ত বদরুলের ফাঁসি না হবে এর আগ পর্যন্ত তারা আসলে তারা তাদের আন্দোলন থেকে তারা সরে যাবে না। রূপল, আপনাকে একটি বিষয় আমি বলে রাখি যে গতকাল যে মেয়েটির উপর আক্রমণ করা হয়েছে সিলেট সদর উপজেলার একটি গ্রামের ছাত্রী এবং আমরা যেমনটি শুনেছি যে এই ছাত্রীর বাসায় যে বদরুল আসলে শুরুতে লজিং থাকতো যখন সে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয় এবং বর্তমানে সে চতুর্থ বর্ষে অর্থনীতিতে পড়ছে এবং সে যখন তার বাসায় লজিং থাকতো তখন থেকে আসলে এই ছাত্রীকে বিভিন্নভাবে উত্তপ্ত করে আসছিল এবং এই মেয়েটি বদরুলকে কোনোভাবেই আসলে পাত্তা দিচ্ছিল না। এরপর থেকে আসলে এই মেয়েটির বিরুদ্ধে বদরুল লেগে যায় এবং তাকে হত্যার উদ্দেশ্যেই মূলত কাল এই এমসি কলেজের যে পুকুরের পাড়ে তার উপর আক্রমণ করে বদরুল। এই ঘটনার পরে আমরা কথা বলেছিলাম স্থানীয় ছাত্রলীগ নেতার সাথে। নেতারা বলেছেন এবং তার যাতে শাস্তি হয় এই বিষয়টিও তারা তুলে ধরছেন এবং তারাও এই আন্দোলনের সাথে আছেন বলে আমাদেরকে ছাত্রলীগের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করেছেন। তো আসলে এই এমসি কলেজের পাশাপাশি অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানেও আজ বিক্ষোভ হচ্ছে। সিলেটের মদন মোহন কলেজ সবগুলো কলেজে মূলত বিক্ষোভে ফেটে উঠেছেন এই শিক্ষার্থীরা এবং তারা বলছে আসলে এই বদরুলকে যাতে কোনোভাবে সে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনোভাবে যাতে সে বের হয়ে না আসতে পারে এই বিষয়টি নিশ্চিত করার দাবি জানাচ্ছেন এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তো আসলে এখনো পর্যন্ত আমার কাছে এমসি কলেজের এই ছিল সবশেষ খবর। রূপল, সিলেটে কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করছে, সেখান থেকে জানাচ্ছিলেন আব্দুল আহাদ। আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বাঁধ রক্ষা, রাস্তাঘাট নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জুট জিওটেক্স ব্যবহারের উদ্যোগ মন্ত্রণালয়ের। অর্থনীতিতে রাখবে বিশাল অবদান, আশাবাদ বিশেষজ্ঞদের। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম। ছোটখাটো কিছু সমস্যার কথা বললেও বড় ধরনের কোনো অভিযোগ নেই গ্রাহকদের। প্রতি বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষার মান। নানা সমালোচনা, বাণিজ্যিক মানসিকতা ত্যাগের আহ্বান শিক্ষাবিদদের। এবং চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আমনের বাম্পার ফলন। আগাম ধান কেটে শীতকালীন শাকসবজি লাগানোর পরামর্শ কৃষি বিভাগের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।